বারো ভূঁইয়াদের অন্যতম চন্দ্রদ্বীপ রাজ্যের অধীশ্বর ছিলেন মহারাজ কন্দর্প নারায়ণ রায়। তাঁর রাজত্বকাল 1584 খ্রিস্টাব্দ থেকে 1598 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1584 খ্রিস্টাব্দের জলোচ্ছ্বাসের পর তিনি দৃঢ়তার সাথে প্রজাদের পুনর্বাসনে আত্মনিয়োগ করেন। চারিদিকে হাজার হাজার মৃতদেহ, জীবিত প্রজারা আশ্রয়হীন, খাদ্যের অভাব, বস্ত্রের অভাব। এই রকম পরিস্থিতিতে প্রায় এক ধ্বংসস্তূপের উপর শাসন প্রতিষ্ঠা করেন তিনি। কন্দর্প নারায়ণ মোগলদের অধীনতা ছিন্ন করে স্বাধীনভাবে রাজ্য শাসন করতেন। এ সময় মগ পর্তুগিজরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে বাকলা রাজ্যে লুণ্ঠন শুরু করে। তিনি তাদের আক্রমণ প্রতিহত করবার জন্য রামনাবাদ নদীর তীরে দুটি মাটির দুর্গ নির্মাণ করেন এবং সৈন্য মোতায়েন করেন। এই রাজা কন্দর্প নারায়ণের দ্বিতীয় পুত্র রাঘবেন্দ্র রায় বসু এবং তাঁর উত্তরসূরিকে কেন্দ্র করেই আজকের গল্প লেখিকা গার্গী আচার্যের কলমে ঐতিহাসিক ফিকশন চন্দ্রদ্বীপের চন্দ্রহার। শ্রীমতী গার্গী আচার্যের জন্ম বাগুইআটিতে। তার ছোটবেলা কাটে 24 পরগনার মধ্যম গ্রামে। তিনি বঙ্গবাসী কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক। লেখালেখির শুরু আকাশ নামে একটি স্থানীয় লিটল ম্যাগাজিন থেকে। বর্তমানে প্রতিলিপিতে নিয়মিতভাবে তিনি লেখালেখি করে চলেছেন। আমাদের আজকের গল্প চন্দ্রদ্বীপের চন্দ্রহার প্রথম প্রকাশিত হয় 15ই আশ্বিন 1427 বঙ্গাব্দে। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি আকাশ। অন্যান্য চরিত্রে দীপঙ্কর, সংযুক্তা, তনয়, সত্যব্রত, বুবাই এবং সৌরভ। আবহ নির্দেশনা দেবায়ন, প্রচ্ছদ অঙ্কনে সৌরেন্দ্র, সমগ্র পরিচালনায় টিম সাহিত্য সমাহার। শুরু হচ্ছে আজকের গল্প চন্দ্রদ্বীপের চন্দ্রহার। সুবিস্তৃত জলরাশির ছোট ছোট ঢেউয়ের আন্দোলনের উপর নীরব জ্যোৎস্নার আলো পড়ে এক মোহময় পরিবেশ সৃষ্টি করেছে। এই জলরাশি আর বিশাল আকাশের দিকে তাকালে পৃথিবীর সব ক্ষুদ্রতা, হিংস্রতাকেও যেন ক্ষমা করতে ইচ্ছে হয়। এক গম্ভীর পূর্ণ শান্তি ভাব মনের সর্বপ্রকার অশান্ত ভাব থেকে নিয়ে যায় সেই পরম পূর্ণের পদপ্রান্তে। মনের ভিতর অনবরত ধ্বনিত হয় আবহমানকালের পরম শান্তি স্তোত্র। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। বজরার উপরে দাঁড়িয়ে যুবক মহেন্দ্র সেই শান্তিকে যেন বুকের ভেতর অনুভব করতে চাইছিল। আজ বড় শান্তির প্রয়োজন তার। দীর্ঘদিন ধরে সব কাজের মধ্যে থেকেও একটা হিসেব না মেলার জন্য কিছুতেই শান্তি পাচ্ছে না সে। সেই হিসেব ব্যবসার নয়, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত পরিবার তাদের। বর্তমানে মণিমাণিক্যের ব্যবসার অনেকটা অংশ উত্তরাধিকার সূত্রে সে পেয়েছে। বাবা যতীন্দ্র নারায়ণ দুই ছেলের হাতে ব্যবসার ভার তুলে দিয়েছেন। সেই সূত্রেই নানা জায়গায় তাকে যেতে হয়। ইংরেজ কোম্পানির কাছে এখন বেশ চাহিদা রয়েছে এইসব রত্নের। কিন্তু বিশেষ এক ঘটনা সূত্রে তার হাতে একদিন মা জগদম্বা দেবী একটি চন্দ্রহার তুলে দেন। ওনার ইচ্ছা বড় ছেলে হিসেবে মহেন্দ্র এর দায়িত্ব নিক। মহেন্দ্র নিজের ঘরে বসে হারটি নিয়ে দীর্ঘ সময় ধরে দেখছিল। অদ্ভুত গড়ন হারটার, মাঝখানে একটা বড় নীলা আর চুনি পাথর এমনভাবে বসানো যেন হৃদয়ের দুটো অংশ। মহেন্দ্র মনে মনে কারিগরের প্রশংসা না করে পারে না। আরও কিছু দেখার জন্য আতস কাঁচ হাতে নিয়ে পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে নীল পাথরের নিচে পাতার নকশা দিয়ে লেখা কন্দর্প নারায়ণ।
আর চুনির নিচে সুবর্ণা। খুব কৌতূহল জেগে ওঠে মনে। এরপর ধীরে ধীরে হাড়ের নকশার নিচের দিকে কোনায় দেখতে পায় গোবিন্দ দাস, সন 1585। শিক্ষিত মহেন্দ্র বুঝতে পারে তার মানে হাড়টা মোগল সম্রাট আকবরের আমলের সমসাময়িক। যদি এই মণিকরের বংশধর আজও থাকে, তবে নকশার ক্ষেত্রে নতুনত্ব আনতে তাদের সাহায্য পেলে ব্যবসার পালে বাতাস লাগবে। শুধু দেখতে হবে তারা এখনো এই ধরনের কর্মের সাথে যুক্ত কিনা। কন্দর্প নারায়ণ সম্পর্কে মায়ের কাছে কোনো সদুত্তর না পেলেও বাবার কথায় কিছুটা জানতে পারে যে তারা মূলত এই কন্দর্প নারায়ণের বংশধর। বংশের কোনো এক শাখার সূত্রে হারটি তাদের কাছে এসেছে। এরপর থেকেই মহেন্দ্রর মন জুড়ে নিজের অতীতকে জানার এক প্রবল আকাঙ্ক্ষা দানা বাঁধে। এই রত্নকরের বংশ আর কন্দর্প নারায়ণের অস্তিত্ব কোথাও যেন এক সূত্রে বাঁধা বলে মনে হয় তার। সিদ্ধান্ত নেয় বাণিজ্য যাত্রা করতে হবে, কিন্তু তার আগে চন্দ্রদ্বীপ রাজ্যের সীমানা কোন পর্যন্ত ছিল সেটা জানা আবশ্যক। বিভিন্ন প্রাচীন পুঁথি ঘেটে ও বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের সাথে আলোচনা করে এইটুকু জানতে পারে কন্দর্প নারায়ণ ছিলেন 12 ভূঁইয়াদের মধ্যে অন্যতম একজন, যিনি একসময়ে মুঘলদের বশ্যতা স্বীকার করতে অস্বীকার করেছিলেন। ওনার রাজত্ব ছিল খুলনা জেলার রূপসা নদীর ধার থেকে ফরিদপুরের গোপালগঞ্জ, কোটালীপাড়া ও পূর্বে হাতিয়া সন্দ্বীপ পর্যন্ত। এরপর ঘটকিরিকা নামে একটা বই তার হাতে আসে। সেখানে একটি শ্লোক রয়েছে যার সারমর্ম এই: জগদানন্দের পুত্র রাজা কন্দর্প নারায়ণ ছিলেন কন্দর্পের ন্যায় সুন্দর। তিনি ধনুর্বিদ্যায় পারদর্শী, অতি সম্মানীয় এবং মহাবলশালী এক পুরুষ। তার অক্ষৌহিণী সেনাসহ সকল যুদ্ধে তিনি অপরাজেয় ছিলেন। যুদ্ধবিদ্যায় পারদর্শী এই রাজা সকল জবনদের যুদ্ধে পরাস্ত করেছিলেন। যশোহর অধিপতি এই যুদ্ধে অসংখ্য জবনকে হত্যা করেছিলেন। এই মহাবলশালী সকল কার্য সুনিপুণ রূপে সম্পাদন করে শ্রেষ্ঠ রাজার সম্মানে ভূষিত হয়েছিলেন। রাজা কর্তৃক জবনগণ হোসেনপুর থেকে বিতাড়িত হয়। তিনি একাধারে শ্রেষ্ঠ যোদ্ধা, বীর এবং সর্ববিদ্যা বিশরদ ছিলেন। মহেন্দ্রর কৌতূহল বাড়িয়ে দেবার জন্য এই তথ্যগুলো যথেষ্ট ছিল। নিজের শিকারের সন্ধান এবং ব্যবসার উন্নতি, এই দুই উদ্দেশ্য নিয়ে বাণিজ্য তরী প্রস্তুত করতে আদেশ দেয় মহেন্দ্র। পানশিঘাটাতে বসে যুবক মহেন্দ্র বিশ্রাম নিচ্ছেন। ঝিলানা নদীতে তার বাণিজ্য তরী নোঙর করেছে। মাঝিমাল্লারা সবাই প্রায় দীর্ঘ পথশ্রমে ক্লান্ত। বহুদিন জলের স্রোতে ভেসে থাকতে থাকতে আজ ডাঙায় এসে ভিড়েছে বাণিজ্য তরী। সামনে সুবিস্তৃত আকাশ আর নদীর মিলনরেখা স্পষ্ট দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে মহেন্দ্র খানিকটা অন্যমনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ সহকারী ছোট নৌকার এক মাঝি এসে জানায় রাতের খাবারের আয়োজন সম্পূর্ণ, উনি যেন বজরায় ফিরে আসেন। মহেন্দ্র মাঝিকে ডেকে পাশে বসতে বলে। একটু ইতস্তত করে অপেক্ষাকৃত নিচু জায়গায় বসতেই মহেন্দ্র প্রশ্ন করে, আচ্ছা বিভূতি, তোমার তো জন্মভিট এই বাংলাদেশে, তাই না? আগে হ্যাঁ কর্তা, ফরিদপুর জেলায়। আচ্ছা, এই জায়গাটার নাম পানশিঘাটা কেন বলতে পারো? আগে আমি মুখ্যচক্ষ মানুষ, সঠিকভাবে জানি নে। তবে গ্রামের পণ্ডিত মানুষের কাছে শুনেছিলুম চন্দ্রদ্বীপের রাজা কন্দর্প নারায়ণ এই ঘাট তৈরি করেছিলেন। 64 দ্বারযুক্ত পাঞ্চি নৌকার ঘাট ছিল এটা, তাই পাঞ্চিঘাটা নাম। তাই নাকি? তা ওনার রাজত্ব কি তোমার ফরিদপুর অবধি ছিল? হ্যাঁ কর্তা, শুনেছি পাঠানদের মেরে তাড়িয়ে তিনি আমাদের উদ্ধার করেছিলেন। ওনার নাম এখনো মানুষের মুখে মুখে ফেরে। আচ্ছা বিভূতি, তুমি এমন কাউকে জানো যিনি এই কন্দর্প নারায়ণ সম্পর্কে আমাকে আরও কিছু বলতে পারবেন?
আগে তেমন বলতে আমার চেনা পণ্ডিত মানুষেরা হয়তো এখন আর বেঁচে নেই, তবে তাদের বংশধর কেউ যদি থাকে খোঁজ নিতে পারি। কিছু একটা ভেবে বিভূতি আবার বলে, আগে যদি দোষ না নেন কর্তা, একখান কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নির্ভয়েই বলো। এই এত বন্দর পেরিয়ে এসে এই পানশিঘাটাতে নৌকা বাঁধার ইচ্ছে হলো কেন আপনার? আসলে এটা তো আর আগের মতো গভীর বন্দর নয়, তাই বললুম। মহেন্দ্র প্রত্যুত্তরে একটু হাসলেন। মনে করো পাগলামি, কিন্তু রাজা কন্দর্প নারায়ণ সম্পর্কে কে খোঁজ দিতে পারবে, তার সঠিক সংবাদ কিন্তু আমাকে কাল রাতের মধ্যে অবশ্যই জানাবে। তুমি আমার সব থেকে পুরনো অনুচর, তাই তোমার উপরে আমার ভরসা অনেক বেশি। অবশ্যই আমি কালকের মধ্যেই আপনাকে জানাবো, এই কথা দিলাম। বেশ, আপাতত এখানেই আমি কিছুদিন থাকবো। সবাইকে সেই মতো ব্যবস্থা করতে বলো। আজ্ঞে কর্তা। চলো, এখন বজরায় যাওয়া যাক। রাতে আহার পর্ব মিটলে মহেন্দ্র বজরার উপর এসে দাঁড়ায়। বজরার উপরের দিকে একটি শোবার ঘর, একটি ঘর ব্যবসার জিনিসপত্র রাখার অর্থাৎ কোষাখানা, আর অপর একটি নিজস্ব বৈদ্যের। কোষাখানাতে ঢুকে মহেন্দ্র সব থেকে বড় সিন্দুকটা টেনে সরায়। পিছনের দেওয়ালে আঁকা দুর্গা মায়ের ছবির ত্রিশূলে হাত রেখে চাপ দিতেই দেওয়াল সরে গিয়ে একটি ছোট্ট দেরাজ বেরিয়ে আসে। সেখান থেকে সযত্নে একটি গয়নার বাক্স তুলে নেয় হাতে। বাক্সটি খুলতেই ঘরের ভেতর জ্বলতে থাকা স্বল্প প্রদীপের আলোতেও ঝকঝক করে ওঠে প্রায় 15টি দামি পাথর বসানো চন্দ্রহার। হারটি হাতে নিয়ে এক গভীর ভাবনা লোকে ডুবে যায় মহেন্দ্র। অকস্মাৎ মনে হয় তার চারপাশে অসংখ্য মানুষের চিৎকার আর কোলাহল ভেসে আসছে। চমকে তাকিয়ে দেখে বজরার ভিতর কোনো ঘর নয়, সে দাঁড়িয়ে রয়েছে প্রাসাদের কোনো এক কক্ষে। কোলাহল শুনে ছুটে বেরিয়ে আসে বাইরে, দেখে হাজার হাজার গৃহহীন প্রজা আর্তনাদ করছে। তেঁতুলিয়া নদীর বন্যা কেড়ে নিয়েছে তাদের সব কিছু। অসংখ্য মৃত আহত, যারা বেঁচে গেছে তারা গৃহহীন। সদ্য অভিষিক্ত রাজা সেই মুহূর্তে ঘোড়ার পিঠে উঠে বসেন, ছুটে চলেন আর্ত প্রজাদের উদ্ধারের জন্য। সদ্য অভিষিক্ত রাজাকে দেখে প্রজাদের মনে জোর ফিরে আসে। শুধু সেই মুহূর্ত বলে নয়, যুবরাজ যখন ছিলেন তখনও বারবার তারা রাজকুমারকে পাশে পেয়েছে সমস্ত রকম বিপদে। সকলে নিঃসংকোচে নিজেদের অবস্থার কথা তুলে ধরতে থাকে। রাজা তৎক্ষণাৎ সঙ্গের প্রহরীদের নির্দেশ দেন সকল গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে। তাছাড়া তেঁতুলিয়া নদীর ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত তাদের সকলকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে। চারিদিকে জয়ধ্বনি ওঠে, জয় রাজা কন্দর্প নারায়ণের জয়। এক অদ্ভুত আবেশের মধ্যে মহেন্দ্র ধীরে ধীরে চোখ বোজে। কিছুক্ষণ পর মাথায় কারোর শীতল হাতে স্পর্শ পেতেই ধীরে ধীরে চোখ মেলে দেখে বৃদ্ধ বৈদ্যমশাই ওর মাথার ধারে বসে আছেন। তাড়াতাড়ি উঠে বসে জিজ্ঞাসা করে, আমার আমার কি হয়েছিল বৈদ্যরাজ? সঠিক বলতে পারবো না, তবে আহারাদির পর আমার বই পড়ার অভ্যেস দীর্ঘদিনের, সেটা তুমি জানো। তাই শোবার আগে বাইরে এসেছিলাম প্রকৃতির শুদ্ধ বাতাস নেব বলে। এসে দেখি তোমার এই অবস্থা। তোমার কি অসুস্থ বোধ হচ্ছে? কিছুমাত্র না। তবে ঘোরের মধ্যে তুমি একটি নাম বারবার উচ্চারণ করছিলে। কি নাম বৈদ্যরাজ? কন্দর্প নারায়ণ। কন্দর্প নারায়ণ? আমি বারবার উচ্চারণ করেছি। হঠাৎ মনে পড়ে তার হাতের চন্দ্রহারের কথা। সেটিকে আড়াল করে উঠে দাঁড়িয়ে ঘরের দিকে পা বাড়ায় মহেন্দ্র। পরদিন সকাল হতেই
পোঁটলাতে খানিকটা চিঁড়ে আর গুড় বেঁধে নিয়ে সকলের অগোচরে বেরিয়ে পড়ে বিভূতি। গন্তব্য ফরিদপুরের কোটালীপাড়া গ্রাম। ওদিকে বেশ কয়েক ঘর ব্রাহ্মণ পণ্ডিতের বাস। ওনাদের জিজ্ঞাসা করলে কিছু সমাধান হতে পারে, খোঁজ মিলতে পারে রাজা কন্দর্প নারায়ণের। বেশ কয়েক ক্রোশ পথ হেঁটে দুপুরের পরে কোটালীপাড়া গ্রামে পৌঁছায় সে। সেখানে তখন শেষের বেলা। চাষিরা মাঠ থেকে ঘরে ফিরছে, রাখাল বালকরাও ঘরমুখো হয়েছে। তাদের একজনকে ধরে জিজ্ঞাসা করতেই পরিহাস করে ওঠে, কেন গো কথা, এ বুড়ো বয়সে হঠাৎ লেখাপড়া করবার সাজ জাগছে বুঝি? দূর, তা কেন? আমাদের কর্তামশাই দায়িত্ব দিয়েছেন সব থেকে বড় পণ্ডিতকে নিয়ে যেতে। ওনার সাথে কী সব ওই পরামর্শ আছে। বিভূতির কথা শুনে কৌতূহলী মানুষেরা ভিড় জমায় চারিদিকে। তখন সকলে মিলে পরামর্শ করে ওকে তর্কালঙ্কার মশাইয়ের বাড়িতে নিয়ে যাওয়া হবে তাই স্থির করে। একটি নিচু খড় ছাওয়া মাটির দাওয়াতে গিয়ে দাঁড়াতেই ভিতর থেকে একজন যুবক বেরিয়ে আসে। বিভূতির সেখানে আসার উদ্দেশ্য সম্পর্কে জানতে চায়। বিভূতি হাত জোর করে ওর আসার কারণ জানায়। তখন সবিস্তারে সব জানবার পর যুবকটি বলে, তর্কালঙ্কার মশাই আমার বাবা, কিন্তু বর্তমানে অতদূর পথ ওনার পক্ষে যাওয়া মুশকিল। তাই হয় তোমার কর্তাকে এখানে আসতে হবে, না হয় আমাকে দিয়ে কাজ চালাতে হবে। আসলে যুবকটির অত্যন্ত কৌতূহল হয়েছিল বিভূতির কথায়, তাই কৌশলে নিজের যাবার পথটি প্রশস্ত করে নেয়। দীর্ঘদেহী গৌরকান্তি সুশ্রী শ্রান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে বিভূতির মনটা বেশ ভালো হয়ে যায়। বুদ্ধিদীপ্ত চোখ দুটি দিয়ে যেন অনেক না বলা কথা বলে চলেছে। বিভূতি হাত জোর করে বলে, বেশ, তবে আপনি চলুন। সেই রাত পণ্ডিত মশাইয়ের বাড়িতে কাটিয়ে পরদিন ভোরবেলা দুজনে যাত্রা করে পানশিঘাটার উদ্দেশ্যে। কোটালীপাড়া থেকে ক্ষুদ্রকাঠি গ্রাম বেশ দীর্ঘ পথ, কখনো হেঁটে কখনো গরুর গাড়িতে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা উত্তীর্ণ। ওদিকে মহেন্দ্র সকাল থেকেই বিভূতির খোঁজ করে চলেছে। কেউ কিচ্ছু বলতে পারেনি, কেউ ওকে কোথাও যেতেও দেখেনি। মহেন্দ্র আন্দাজ করে যে কাজের ভার সে বিভূতিকে দিয়েছিল, সম্ভবত সেই কারণেই সে কোথাও গেছে। কিন্তু দুপুর পেরিয়ে যাবার পর থেকেই শুরু হয় দুশ্চিন্তা। অচেনা জায়গা, কোথায় খোঁজ করবে? পরদিন চারিদিকে পাইকরা খোঁজ নিয়ে হতাশ হয়ে ফিরেছে। সন্ধ্যা পেরিয়ে যেতে মহেন্দ্র বজরার ছাদে দাঁড়িয়ে আছে। এমন সময় দূর থেকে সে দেখে একজন দীর্ঘদেহী, সম্ভবত যুবক, ও একজন শক্ত সমর্থ লোক বজরার দিকে আসছে। ওরা আরেকটু এগিয়ে আসতেই দূর থেকেই বিভূতির হাঁটা দেখে স্পষ্ট চিনতে পারে মহেন্দ্র। তাড়াতাড়ি নিচে নেমে আসে, পাইকদের সরিয়ে একাই এগিয়ে চলে ওদের উদ্দেশ্যে। তার ভেতর একটা অস্থিরতা কাজ করছে। কিছু দূর এগোতেই বিভূতি এসে তাড়াতাড়ি হাত জোর করে প্রণাম করে, বলে, কর্তামশাই, ইনি তর্কালঙ্কার মশাইয়ের ছেলে। ইনিও মহাপণ্ডিত মানুষ। আপনার কথা শুনে দেখা করতে আগ্রহী হয়েছেন। তাছাড়া তর্কালঙ্কা মশাইয়ের শরীরটাও ভালো নেই, উনি আসতে পারবেন না। মহেন্দ্র যুবকের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল, যেন সাক্ষাৎ মহাদেব দাঁড়িয়ে আছে। মহেন্দ্র ধীরে ধীরে প্রণাম করতে গেলে বিপ্রদাস ওর হাতটি ধরে ফেলে। ই কি করছেন? আমরা সম্ভবত একই বয়সী, তাই প্রণামের কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনি ব্রাহ্মণ, উপরন্ত পণ্ডিত। গোত্র বা জাতি যদি নাও মানি, তবু আপনার শিক্ষাকে প্রণাম করা উচিত। শুধুমাত্র পুঁথিগত বিদ্যাকে আমি শিক্ষা বলে মনে করি না বন্ধু। আপনি এতদিন ধরে নানা স্থানে ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, অনেক পুঁথি পড়েও আমি তা পারিনি। এখন যদি আমার পুঁথিগত বিদ্যা আপনার কিছু সাহায্য লাগে, তবে বলতে পারবো আমিও শিক্ষার প্রয়োগ করতে পেরেছি। অদ্ভুত আপনার বিচার ক্ষমতা, আমি আপ্লুত। আর বন্ধু বলেই যখন মেনে নিলেন, তখন দয়া করে আপনি সম্বোধনটুকু ত্যাগ করলে ভালো হতো। বেশ, তাই হোক। চলো, কোথায় নিয়ে যেতে চাও?
আপাতত আমার বজরায়, হ্যাঁ। দুজনেই উচ্চস্বরে হেসে উঠে বজরার দিকে এগিয়ে যায়। তখন প্রায় মধ্যরাত, সমগ্র প্রকৃতি নিস্তব্ধ, কোনো কোলাহল নেই। মাঝি মোল্লারা সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। দু একজন জেগে আছে শুধু, দুজন পাইক জেগে পাহারা দিচ্ছে। নির্দিষ্ট সময়ের পর তারা ঘুমাতে যাবে অন্য দুজনকে নিযুক্ত করে। বৈদ্যরাজ ঘুমিয়ে পড়েছেন। শুধু দুটি মানুষ মুখোমুখি বসে আকাশের দিকে তাকিয়ে আছে। জ্যোৎস্নার আলো নদীর জলে পড়ে এক অপরূপ শোভা তৈরি করেছে চারিপাশে। দুই বন্ধু কিছু আলোচনা করার জন্য এই নিস্তব্ধ সময়টাকেই বেছে নিয়েছে, কারণ এই আলোচনা যতটা গুরুত্বপূর্ণ ততটাই গোপনীয় বটে। বিপ্রদাস প্রথম নিস্তব্ধতা ভঙ্গ করে, বলে, আচ্ছা, তুমি তো শুনেছি রত্ন ব্যবসায়ী, হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো যে এতদূর ছুটে এলে ইতিহাসের খোঁজে? আসলে এই ইতিহাসের সাথে আমার পরিবারের ইতিহাস জড়িত, তাই বলতে পারো শিকড়ের সন্ধানে বেরিয়েছি। বিপ্রদাস সন্দেহের চোখে তাকায়। শুধু কি তাই? মহেন্দ্র বুঝতে পারে এখানে ফাঁকি চলবে না, কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করার সময় এখনো আসেনি। সে বিপ্রদাসকে বলে যে পারিবারিক সূত্রে সে এমন এক জিনিসের সন্ধান পেয়েছে যার উৎস সন্ধান করতে পারলে তার ব্যবসার কাজে আর একটু সাহায্য হয়। যেমন? যেমন গোপাল দাস নামে এক সোনার কারিগরের কথা। ওনার তৈরি কিছু নকশা আমি দেখেছি, অপূর্ব সেই কারুকাজ। যদি ওনার কোনো উপযুক্ত বংশধরের দেখা পাই তাহলে খুবই ভালো হবে। কিন্তু শিল্প সবসময় ব্যক্তিগত অনুভূতি, এখানে বংশধর দিয়ে কি হবে? কিছু শিল্পের ক্ষেত্রে একটা ধারা থাকে, যেটা যেটা বংশ পরম্পরাতে চলে। স্বর্ণশিল্প তেমনই একটা ধারা, সেই কারণেই খোঁজ। বুঝলাম। তা ইনি কি কন্দর্প নারায়ণের নিজস্ব শিল্পী ছিলেন? তা জানি না, তবে অবশ্যই সেই সময়ের শ্রেষ্ঠ শিল্পী, না হলে রাজ আনুগত্য লাভ করতেন না। ঠিকই। আচ্ছা, যতদূর জানি রাজা কন্দর্প নারায়ণ প্রথমে বাকলা গ্রামে রাজধানী স্থাপন করেছিলেন। পরবর্তীকালে তেঁতুলিয়া নদীতে বন্যার ফলে ক্ষুদ্রকাঠিতে রাজধানী স্থানান্তর করেন। তাহলে আপনি কোঠালিপাড়া গ্রামে লোক পাঠালেন কেন? মহেন্দ্র হঠাৎই অন্য মনস্ক হয়ে পড়ে। আপন মনে বলে, তাহলে সত্যি নদীতে বন্যা এসেছিল। কি ভাবছো বন্ধু? বিপ্রদাসের কথায় চমক ভাঙে মহেন্দ্রর। কারণ ফরিদপুর অবধি ওনার রাজত্ব বিস্তৃত ছিল। হ্যাঁ, সেটা ছিল। পাঠানদের তাড়িয়ে ফরিদপুর সহ বেশ কিছু অঞ্চল উনি উদ্ধার করেছিলেন মানসিংহের সাহায্যে। বেশ, দেখা যাক খোঁজ নিয়ে। তবে বজরার ভেতর বসে সে কাজ সম্ভব নয়। অবশ্যই অবশ্যই, কিন্তু সেই ব্যাপারে তোমাকেই সাহায্য করতে হবে। সেই জন্যই তো এসেছি। এখন মনে হচ্ছে আমারও অনেক কিছু জানা বাকি। বেশ, তো দুজনেই একসঙ্গে না হয় যাব। নিস্তব্ধ রাত্রিকে সাক্ষী রেখে পরস্পরের মধ্যে অবিচ্ছেদ্যভাবে গড়ে ওঠে এক নতুন সম্পর্ক, যা পরবর্তীতে এতখানি বিস্তৃত হবে তা তারা নিজেরাও কল্পনা করতে পারেনি। আগে কর্তা, পায়ে হেঁটে গেলে তো আপনাদের কষ্ট হবে অনেক। পুরো গ্রাম পায়ে হেঁটে ঘোরা কি চারটিখানি কথা? না বিভূতি, পায়ে হেঁটে না ঘুরলে গ্রামের মানুষ চিনব কেমন করে? তাছাড়া দরকার পড়লে গরুর গাড়ি তো আছেই। বেশ, চলুন। বিপ্রদাস আর বিভূতিকে সঙ্গে করে মহেন্দ্র ভোর থাকতেই বেরিয়ে পড়ে গ্রাম ঘুরে দেখার উদ্দেশ্যে। বিপ্রদাসের স্মৃতিশক্তি প্রখর। তাছাড়া সেই সময়ের যতগুলো পুঁথি সে সংগ্রহ করতে পেরেছিল স্বল্প সময়ের মধ্যে সেগুলো সবই এনেছে। সুতরাং সময়ের আন্দাজ পেলে একটা যোগসূত্র বার করা যেতে পারবে এমন আশাই প্রবল।
হাঁটতে হাঁটতে তারা এসে পড়ে রিরপাশা নামক এক গ্রামে। সেখানে একটি বটগাছের তলায় বসে বিশ্রাম নেয় কিছুক্ষণ। চারিদিকে প্রকৃতি অত্যন্ত নির্মল। একটা ঠান্ডা বাতাস এসে প্রাণ জুড়িয়ে দিচ্ছে। আরামে মহেন্দ্রর চোখটা বুজে আসে। বিপ্রদাসের চোখে কিন্তু ঘুম নেই। বিভূতিকে মহেন্দ্রর পাহারার জন্য রেখে একা একা এগিয়ে চলে গ্রামের পূর্ব দিকে। কিছু দূর আসার পর দেখতে পান একদল ছেলে ধুতি পরে কাঁধে গামছা নিয়ে চলেছে। বোঝাই যাচ্ছে স্নানের উদ্দেশ্য। বিপ্রদাস মনে মনে ভাবে তার অনুমানই সত্য। এই ঠান্ডা বাতাসের উৎস নিশ্চয়ই কোনো জলাশয়। ওদের পিছন পিছন এগিয়ে যেতে থাকে বিপ্রদাস। সেখানে গিয়ে দেখে একটি বিশাল বড় দিঘি, পার বাঁধানো। বহুক্ষণ শান্তভাবে দিঘির পাড়ে বসে ভাবতে থাকেন কিভাবে তিনি সঠিক দিশা খুঁজে পাবেন। এমন সময় কয়েকজন মানুষ দিঘির পাড়ে একজন অচেনা ব্রাহ্মণ মানুষকে বসে থাকতে দেখে এগিয়ে আসেন। তা মহাশয়, আপনি কি এই গ্রামে নতুন? আগে হ্যাঁ, আমি ফরিদপুর কোঠালীপাড়া থেকে আসছি। ও, আপনি কি কোটালীপাড়ার ব্রাহ্মণ পণ্ডিত? এই দেখুন, আমাদের প্রণাম গ্রহণ করুন আপনি। সকলে মিলে বিপ্রদাসের পায়ে গড় হয়ে প্রণাম করে। এবার আর বিপ্রদাস বাধা দেয় না, কারণ ওর মন বলছে এই হচ্ছে সেই স্থান যেখান থেকে ওদের যাত্রা শুরু হবে। তাই এই ভক্তি ভাবটুকু ওর প্রয়োজন। আচ্ছা, আপনারা কি এখানে প্রত্যেকেই আদিবাসিন্দা? হ্যাঁ, তা বলতে পারেন। বেশ কয়েক পুরুষ ধরে আমরা এখানে আসি। এখানকার জমিদার তো বেশ সদাশয় মানুষ। এত বড় দিঘি খনন করেছেন গ্রামের মানুষদের জন্য। কি যে বলেন পণ্ডিত মশাই, এই গ্রামের বর্তমান জমিদার কেন, তার কয়েক পুরুষ আগের থেকেই এই দিঘি এখানে আসে। বলেন কি, কয়েক প্রজন্ম আগের? মানে আগে হ্যাঁ, বাপ ঠাকুরদার মুখে শুনেছি এই দিঘি কেটেছিলেন স্বয়ং রাজা কন্দর্প নারায়ণ। এই অঞ্চলে ওনার কীর্তিস্বরূপ দিঘির উত্তর দিকে ওনার একটি মূর্তি ছিল, এখন অবশ্যই ভেঙে গেছে। আচ্ছা, এই গ্রামে কি উনি বাস করতেন? না না, এই গ্রামে ওনার কোনো প্রাসাদ নাই। তবে পাশের গ্রামে ক্ষুদ্রকাঠিতে একটি প্রাসাদের ধ্বংসস্তূপ আছে। ওখানে ওনার বসতি ছিল কিনা তা ঠিক জানি না। তবে গ্রামের ভেতরে একঘর বাস করেন যারা নিজেদের কন্দর্প নারায়ণের মন্ত্রীর বংশধর বলে দাবি করেন। তাই নাকি? বেশ কৌতূহল হচ্ছে তো। যদি কিছু মনে না করেন, আমি কি ওনাদের সঙ্গে একটু আলাপ করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। তবে বর্তমানে ওনার বাড়ির বাসিন্দা বলতে এক বৃদ্ধ আর তার নাতনি। বুড়োর ছেলে বউ সব অকালে চলে গেল, সেই শোকে তার স্ত্রীও চলে গেলেন। এখন বুড়ো পড়েছে মহা ফাঁপড়ে। এদিকে নাতনির বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু একা বুড়োর পক্ষে বিয়ের জোগাড় করা তো সম্ভব নয়। তা আপনারা তো পুরনো বাসিন্দা, আপনারা দাঁড়িয়ে থেকে একটা ব্যবস্থা করুন। ওরে বাবা, সেদিকে আবার বুড়োর খুব টানক। ওনাদের নাকি বড় বংশ, যার তার ঘরে মেয়ে দেবে না। এদিকে নামেই তালপুকুর, ঘটি ডোবে না। সামনের বছরে মেয়েটার 16 পেরুবে, তখন যে এক ঘরে হতে হবে সে কি আর তার নাই। ওনাদের জাতি কি? আগে ব্রাহ্মণ। বেশ, বুঝলাম। দেখা যাক। আপাতত আমি ওনার সাথে একটু দেখা করতে চাই। ব্যস্ত? এখনই চলুন। আচ্ছা, আপনাদের একটা অনুরোধ করতে পারি? না না, তেমন কিছু না। আসলে সামনে বটগাছের তলায় আমার এক বন্ধু পথশ্রমে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কাউকে পাঠিয়ে যদি একটু সংবাদ দেন যে আমি আপনাদের সঙ্গে ওই বাড়িতে গেছি, তাহলে খুব উপকার হবে। নিশ্চয়। ওনারা চেঁচিয়ে ডাকতেই 3টি বাচ্চা ছেলে দৌড়ে আসে। হ্যাঁ, শোন, ওই বুড়ো বটগাছের নিচে ওনার সঙ্গী শুয়ে আছেন, ওদের নিয়ে বড় বাড়িতে আয়। আমরা ওনাকে নিয়ে এগুলাম।
অমনি বাচ্চাগুলো দৌড় লাগালো। বিপ্রদাস এগিয়ে চলল ওনাদের সাথে। কিছু দূর এগিয়ে একটি ভগ্নপ্রায় বাড়ির সামনে ওরা দাঁড়ায়। আগে এইটাই বড় বাড়ি। কিন্তু এখানে তো তেমন বিশেষত্ব দেখতে পাচ্ছি না, তাহলে বড় বাড়ি কেন? ওহো, পণ্ডিত মশাই, আপনি কি ভেবেছিলেন বড় বাড়ি মানে অনেক বড় বাড়ি? হ্যাঁ, তা এককালে ছিল বটে, তবে সেই পুরনো প্রাসাদের কিছু অংশ এখনো আছে, বাকিটা মনুষ্য বাসের উপযুক্ত নেই আর। তাছাড়া কেই বা সারাবে, সবাই যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তবে শুনেছি এককালে এনাদের বাড়িতে খুব বড় দুর্গা পূজা হতো, আমিও ছোটবেলায় একটু আধটু দেখেছি, তবে এখন সব বন্ধ হয়ে গেছে। বিপ্রদাস বিষণ্ণ মুখে চেয়ে থাকে ফেলে আসা ইতিহাসের দিকে। সেই ইতিহাস বাংলাদেশের গৌরবের ইতিহাস। সেই ইতিহাসে মিশে আছে পরাক্রম, দেশপ্রেম আর পৌরুষ। জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, বাড়ি আছো নাকি? দেখো গো, কে এসেছেন তোমার দ্বারে। দাদুর তো শরীর খারাপ কাল রাত থেকে। বলতে বলতে বেরিয়ে আসে বছর 16-র একটা কিশোরী। বয়সটা আগে থেকেই জানা ছিল, তাই বুঝতে পারল এই সেই নাতনি। নতুবা মুখশ্রী বা চেহারা দেখলে কৈশোর উত্তীর্ণ কোনো সদ্য যুবতী মনে হতে পারে। অদ্ভুত লাবণ্য আর সৌন্দর্যর মিশ্রণে সুগঠিত দেহসৌষ্ঠব, যেন কোনো অজানা অচেনা বন্যলতা তার সুগন্ধি ফুলের আকর্ষণে সমগ্র বনকে সুরভিত করে তুলেছে। এই আকর্ষণ ফেরাবার সাধ্য কোনো পুরুষেরই নেই। হাঁটা চলা, কথা বলার ধরন সবেতেই এক অদ্ভুত পরিশালিত ভাব। বিপ্রদাসের হঠাৎ মনে হয় মন্ত্রীর কন্যা তো রাজকুমারের বাগদত্তা হতেই পারে। নিজের মনেই হেসে ওঠে সে। কন্যাটির দিকে তাকিয়ে প্রশ্ন করে, দাদু কোথায় আছেন? আমাকে নিয়ে চলো। আপনি কি বৈদ্যমশাই? না, আমি কোনো বৈদ্য নই, আমি অতি সাধারণ মানুষ। তবে একটু আধটু চিকিৎসাবিদ্যা জানি, চেষ্টা করতে দোষ কি? বিপ্রদাসের কথায় সুন্দর বিনয় ও প্রচ্ছন্ন নির্দেশ এমনভাবে মিশেছিল যে মেয়েটি অমান্য করতে পারে না। নীরবে তাকে নিয়ে যায় ঘরের ভেতর। একটি বড় পালঙ্কের মাঝখানে একজন বৃদ্ধ শুয়ে আছেন। অশক্ত ও অসুস্থ হলেও শরীরের গঠন বলে একসময় অমিত শক্তির অধিকারী ছিলেন মানুষটি। বিপ্রদাস ঘরের চারদিকে চোখ ঘোরায়। গৃহসজ্জা খুব সাধারণ, কিন্তু খুব রুচিশীল। অকারণে অনেক বস্তুর সমাবেশ ঘটিয়ে ভারী করা হয়নি। বিপ্রদাস ধীরে ধীরে বৃদ্ধের খাটের পাশে গিয়ে ওনার নাড়ি ধরে। খুবই ধীরে চলছে, কপালে ভাঁজ পড়ে তার। এই মুহূর্তে ওনার সুস্থ হওয়া একান্ত প্রয়োজন, না হলে অনেক কিছুর মীমাংসা হবে না। বিপ্রদাস ধীরে ধীরে নিজের পোটলা থেকে কিছু ওষুধ ও খলনুড়ি বার করে। মেয়েটিকে বাইরে অপেক্ষা করতে বলে। অবশেষে কিছু উত্তেজক পানীয় তৈরি করে। তারপর ধীরে ধীরে ঠোঁটটা হাঁ করিয়ে সেই পানীয় মুখে ঢেলে দেয়। নাড়ি ধরে বসে থাকে চুপচাপ। কিছুক্ষণ পর বিপ্রদাসের মুখে হাসি ফুটে ওঠে। ওষুধ কাজ করছে। বাইরে থেকে কিছু কথাবার্তার আওয়াজও ভেসে আসে তার কানে। কৌতূহলী বিপ্রদাস দরজার দিকে তাকাতেই দেখে মেয়েটি উঁকি মেরে তাকিয়ে আছে। বাইরে কিসের আওয়াজ? আগে দুজন নতুন মানুষ এসে বলছেন ওনারা নাকি আপনার সঙ্গী। হ্যাঁ, ওনাদের ভেতরে পাঠিয়ে দিতে বলো। ঘাড় নেড়ে মেয়েটি যেতে গেলে পিছন থেকে বিপ্রদাস আবার ডাকে। শোনো। মেয়েটি ঘুরে দাঁড়িয়ে সপ্রশ্ন দৃষ্টিতে ওর দিকে তাকালে জিজ্ঞাসা করে, তুমি কি দাদুকে নিয়ে একাই থাকো? হ্যাঁ, সারা দিন একা থাকি, আর রাত হলে হরিকাকা আসে পাহারা দিতে। তা বেশ, কিন্তু বিপদ কি শুধু রাতে আসে? তোমার ভয় করে না? আগে করতো, এখন আর করে না। কেন? মেয়েটি মাথা নিচু করে চুপ করে থাকে। কি হলো? তুমি নিশ্চিন্ত হয়ে বলতে পারো। কথা দিচ্ছি, আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আপনি না থাকলেও পারবে না।
কথাটা শুনে বিপ্রদাসের ভ্রু কুঁচকে যায়। এত বিশ্বাস নিজের শক্তিতে? কি না, আমার তেমন শক্তি কোথায়? শক্তি তো মহারাজের শরীরে। তিনি থাকতে আমার কোনো ভয় নেই। বিপ্রদাসের এবার চরম বিস্ময়ের পালা। যতটুকু দেখেছে, মেয়েটি কখনোই শিশুর কল্পনার অধিকারী বলে মনে হয়নি। তবে মহারাজ বলতে ও কাকে বোঝাচ্ছে? কৌতূহল দমন না করতে পেরে বিপ্রদাস প্রশ্ন করে, মহারাজকে? সে কি, আপনি তো পণ্ডিত মশাই, আপনি মহারাজকে চেনেন না? বিপ্রদাস এবার একটু অস্বস্তিতে পড়ে। আসলে মহারাজ তো অনেকেই আছেন, কিন্তু তুমি ঠিক কার কথা বলতে চাইছো বলো তো? মোটেই অনেক নেই, মহারাজ একজনই আছেন, মহারাজ কন্দর্প নারায়ণ। কি? অসহ্য বিস্ময়ে বিপ্রদাসের গলা আটকে আসে। কোনো রকমে প্রশ্ন করে, তুমি কি বলছো জানো? মেয়েটি জানায় সে যা বলছে তা ঠিকই। তাদের পুরনো প্রাসাদের একটি গ্রন্থাগার ছিল। সেখানে ছিল পুরনো কিছু পুঁথি। কিছু গ্রন্থ তার দাদু এইখানে এনে এই বাড়িতেই রেখেছে। মেয়েটির দাদু ছোট থেকে তাকে পড়তে শিখিয়েছে। সেই গ্রন্থগুলোর মধ্যে ছিল একটা তৈলচিত্র, খুবই প্রাচীন সেটা। সে ছবি মহারাজ কন্দর্প নারায়ণের। তাই মহারাজ কন্দর্প নারায়ণকে সে চেনে। বিপ্রদাস খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে। এরপর ধীরে ধীরে মাথা তুলে বলে, আমাকে সেই গ্রন্থগুলো দেখাতে পারবে? আগে দাদু অনুমতি দিলে পারবো। সেখানে দাদু বাইরের কাউকে প্রবেশ করার অনুমতি দেন না, এমনকি আমাকেও সবসময় দেন না। দাদু ঘুমিয়ে পড়লে চুপি চুপি ওই ঘরে গিয়ে আমি পড়ি। মহারাজকে সেদিন প্রথম দেখলাম। বিপ্রদাস যেন ধৈর্য হারিয়ে ফেলছে। কবে? ওই যে দিঘির উত্তর দিকে, যেখানে একটা ভাঙা মূর্তি আর ভাঙা বড় একটা প্রাসাদ আছে, সেখানে সবার কাছে গল্প শুনে একদিন দুপুরে দাদুকে লুকিয়ে গেছিলাম দেখতে। দাদু বলেন ওখানে নাকি সব থেকে শক্তিশালী মহারাজ থাকতেন। আমাদের পূর্বপুরুষ নাকি তাঁর মন্ত্রী ছিল। তারপর কি হলো? বিপ্রদাস গল্প শোনায় আগ্রহী শিশুর মতো প্রশ্ন করে। মেয়েটিও যেন বহুদিন পর একজন উৎসাহী শ্রোতার খোঁজ পেয়ে গল্পের ঝুলি খুলে বসেছে। বহুদিন ধরে বুকের ভিতর জমে থাকা মুখ শব্দগুলো যেন এবার মুক্তি পেতে চাইছে। কথায় কথায় সে যে কখন এসে ঘরের মধ্যে দাঁড়িয়েছে সেটা বোধ ছিল না। হঠাৎ বাইরের কোলাহল ঘরের দরজার সামনে শুনতে পেয়ে মেয়েটি জড়সড় হয়ে এক কোণে সরে দাঁড়ায়। দেখতে দেখতে ঘরের বাইরে থেকে মহেন্দ্রর ডাক শোনা যায়। বন্ধু, আছো নাকি? চোখের ইশারায় মেয়েটিকে অভয় দিয়ে বিপ্রদাস বাইরে আসে। এসো, তাহলে চিনতে অসুবিধা হয়নি বলো? বিপ্রদাসের হাসি মুখ দেখে মহেন্দ্র খানিকটা অবাক হয়। কিন্তু এসবের মানে কি? এখানে কেন হঠাৎ? বলবো বলবো, আগে একটু বিশ্রাম নাও, সব কিছু বলবো। এরপর ঘরের ভিতর দিকে তাকিয়ে প্রশ্ন করে, অতিথি এসেছে তোমার ঘরে, তুমি কি সেবা করতে সক্ষম? ধীর শান্ত গলায় মেয়েটি উত্তর দেয়, আগে আপনাদের জন্য সামান্য কিছু রান্না করতে পারি। এখনকার মতো যদি সেটুকু গ্রহণ করে তৃপ্ত হন তবে কৃতজ্ঞ থাকব। দাদু সুস্থ হলে আশা করি সেবা করার সুযোগ পাব। আয়োজন সেরে মেয়েটি বলল, আপনারা হাত পা ধুয়ে আসুন, আমি জল দিচ্ছি, তারপর খেতে দিয়ে দেব। বেশ বেশ, তুমি যে এত কম সময়ে ব্যবস্থা করেছো এটাই যথেষ্ট। তবে তোমায় জল আনতে হবে না, আমরাই ব্যবস্থা করে নেব। আগে তাহলে দাদু রাগ করবেন, আমি দিচ্ছি। ধীরে ধীরে মেয়েটি ঘরের কোণ থেকে বেরিয়ে এসে দ্রুত পদে মহেন্দ্রর পাশ দিয়ে অন্দরে চলে যায়। মহেন্দ্রর মনে হয় বিদ্যুতের একটা ঝলক যেন তাকে চমকে দিয়ে আলোকিত করে গেল। তার যাবার পথের দিকে অপলক তাকিয়ে থাকে সে। ইনি এই বাড়ির একমাত্র উত্তরাধিকারিণী। বিপ্রদাসের কথায় চমক ভাঙে মহেন্দ্রর। কিছুক্ষণ পর খাবার জন্য ডেকে নিয়ে যায় একজন বৃদ্ধা, সব সময়ের কাজের লোক।
আসনে বসতেই থালা সাজিয়ে মেয়েটি নিজের হাতে পরিবেশন করতে থাকে। নিঃশব্দে মাথা নিচু করে পরিবেশনের সময় মহেন্দ্রর সামনে আসতেই বিপ্রদাস প্রশ্ন করে, আহ, এত যে গল্প করলাম কিন্তু তোমার নামটাই তো জানলাম না। আগে আমার নাম সুবর্ণা। কি? বিস্মিত মহেন্দ্রর উঁচু স্বর কেঁপে ওঠে। মেয়েটি মহেন্দ্রর দিকে স্পষ্ট চোখে প্রথমবার তাকায়। 4 চোখের মিলন ঘটে। মহেন্দ্র যেন অতল গভীর দিঘির মতো কালো চোখের ভেতর সহসা ডুবে যেতে থাকে। এখান থেকে তার আর নিস্তার নেই। মন যেন মরণ সুখ চাইছে। সুবর্ণার অবস্থাও ভালো নয়। প্রথমবার কোনো পুরুষের দিকে তাকিয়ে বুকের সব তন্ত্রীতে একসাথে কাঁপন শুরু হয়েছে। চারিদিকে সবকিছু মুছে গিয়ে জেগে রয়েছে খালি অদ্ভুত কমনীয় দৃষ্টির 2টি চোখ। কিছুতেই সেখানে ছলনার বিন্দুমাত্র রেখা পাওয়া যাবে না। তবে এই কি সেই রাজপুত্র? রাজা বলেছিলেন সে আসবে। তীর তীর করে কেঁপে ওঠে 2টি ঠোঁট। বিপ্রদাস বুঝতে পারে গতিক ভালো নয়, কিন্তু কিছুমাত্র রাশ না টানলে উদ্দেশ্য সফল হবে না। তাই হঠাৎ কাঁসার গ্লাসে আওয়াজ করে জল চায়। সুবর্ণা তাড়াতাড়ি নিজেকে সামলে মাথা নিচু করে জল আনতে গেলে বিপ্রদাস আর চোখে মহেন্দ্রর দিকে তাকায়। মহেন্দ্রর ঠোঁটের কোণায় তখনও সলজ্জ হাসিটা লেগে রয়েছে। এখন কেমন বোধ করছেন? বেশ ভালো। সবুমা আপনার কথা আমায় বলেছে, যথাসময়ে আপনি এসে না দাঁড়ালে হয়তো এই যাত্রায় রক্ষে পেতুম না। না না, তেমন কিছু না। সামান্য কিছু চিকিৎসা বিদ্যা দিয়ে আমি চেষ্টা করেছি মাত্র। আপনার আয়ুর জোরেই আপনি বেঁচে গেছেন। বলুন পণ্ডিত মশাই, আপনার কোন প্রয়োজন মেটাতে পারলে ধন্য হব, বলুন। আমার খুব সম্প্রতি একটি বিষয় সম্পর্কে কৌতূহল জেগেছে, সেটি আপনাকে নিরসন করতে হবে। আচ্ছা, লোকমুখে শুনলাম আপনার পরিবার নাকি রাজা কন্দর্প নারায়ণের মন্ত্রীর বংশধর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই ডিরপাশা গ্রামটি মূলত রাজার অমাত্য পরিষদের জন্য পত্তন করা হয়েছিল। রাজা কন্দর্প নারায়ণের মন্ত্রী ছিলেন আমার পূর্বপুরুষ শ্রী সরাই আচার্য। কিন্তু কিছু যদি না মনে করেন পণ্ডিত মশাই, এই আগ্রহের কারণ কি তা জানতে পারি? আগ্রহের কারণ আমার বন্ধু মহেন্দ্র। বস্তুত ওর ইচ্ছাতেই এত দূর আসা। বিপ্রদাস ওনাকে সব কথা খুলে বলেন। হ্যাঁ, বুঝলাম। তবে কিছু যদি মনে না করেন, আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে একটু কথা বলতে চাই। আসলে কেন জানি না মনে হচ্ছে আপনাদের এখানে আসার পিছনে অন্য কোনো ইঙ্গিত আছে। ইঙ্গিত মানে? স্পষ্ট জানি না, আশা করি ওনার সাথে কথা বললে খানিকটা স্পষ্ট হবে। যার জন্য এই বৃদ্ধ বয়সে সব কিছু আগলে বসে আছি। আমার অনুমান সত্য হলে এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আচ্ছা, রাজা কন্দর্প নারায়ণের কি প্রত্যেক পদের ব্যক্তিদের জন্যই এমন আলাদা স্থান নির্বাচন করেছিলেন? আগে হ্যাঁ, যেমন রাজধানী রাজনগরের দক্ষিণ পশ্চিমে 20 ঘর পাইকদের নিয়ে তৈরি হয় 20 পাইকা। তারপর দ্বার রক্ষকের জন্য ক্ষুদ্র কাঠি গ্রামে দুয়ারিকা। এই দুয়ারিকা দিঘির নাম থেকেই এটা অনুমান করা হয় তিনি রাজনগর বা 20টি কাঠি গ্রাম থেকে এই ক্ষুদ্র কাঠি গ্রামে রাজধানী স্থানান্তর করেছিলেন। কারণ তেঁতুলিয়া নদীর ভাঙন, ওখানকার দুর্গ মহল সব আজ নদীর ভাঙনে নিশ্চিহ্ন। শুনেছি উনি এক সময় পাঠানদের সাথে লড়াই করেছিলেন। হ্যাঁ, খানপুরা, ক্ষুদ্রকাঠি, রহমতপুর, হোসেনপুর সব অঞ্চল ছিল পাঠানদের দখলে। এখানে খাঁ পদবীর পাঠানদের বাস ছিল। রহমত খাঁ ও তার ভাইকে হত্যা করে মানসিংয়ের সহায়তায় তিনি এগুলি উদ্ধার করেছিলেন। তবে গাজীপুরের যুদ্ধে
ভয়ানক আহত হন এবং তার ফলেই তার মৃত্যু ঘটে। মঠবাড়ি মন্দিরটি ওনার স্মৃতিসৌধ। আমতলী নদীর ধারেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল। কিন্তু যতদূর জানি উনি মুঘলদের শাসন অগ্রাহ্য করেছিলেন। বারো ভূঁইয়াদের ইতিহাস সেই কথাই তো বলে। হ্যাঁ তাই। তবে এই অঞ্চলের সব থেকে শক্তিশালী রাজা হিসেবে কন্দর্প নারায়ণের কাছে সম্রাট আকবর মানসিংহে পাঠালে উনি বিচক্ষণতা দেখান। কারণ একসাথে পাঠান, মোগল, মগ, জলদস্যু সবার সাথে লড়াই করা সম্ভব ছিল না। উনি ছিলেন প্রজাহিতৈষী, তাই শেষ পর্যন্ত মানসিংহের বশ্যতা স্বীকার করেন। কিন্তু আপনি এত তথ্য সংগ্রহ করলেন কোথা থেকে? দেখুন পণ্ডিত মশাই, আমার পরিবারের অন্যান্য শরিকদের কৌতূহল ছিল সম্পত্তি নিয়ে, কিন্তু বিশেষ এক ঘটনায় আমার হাতে একদিন রাজার একটি তৈলচিত্র ও একটি দলিল আসে, যেখানে সব সম্পত্তির হিসাব ছিল। কিন্তু সেই উত্তরাধিকারীদের খোঁজা আমার পক্ষে সম্ভব ছিল না। তখন আমার ব্যক্তিগত কৌতূহল মেটাতে কোটালীপাড়া গ্রামে প্রসিদ্ধ পণ্ডিত তর্কালঙ্কার মশাইয়ের কাছে যাই। তিনি আমাকে এই ইতিহাস খুঁজতে অনেক সাহায্য করেছিলেন। ওনার সহায়তায় রাজা কন্দর্প নারায়ণের সময়ে আসা জেসুইট মিশনারি ফিচের লেখা একটি বই হাতে আসে। সেখান থেকেও বহু তথ্য জানতে পেরেছিলাম মিশনারিদের সহায়তায়। আপনি কার কথা বললেন? কোটালীপাড়া নিবাসী তর্কালঙ্কার মশাই? হ্যাঁ, ওনার সাথে আমার বহুদিনের ঘনিষ্ঠ পরিচয়, তবে বয়সের কারণে এখন আর সেই সূত্র নেই। আমি তাহলে সঠিক স্থানেই এসেছি। আপনার নাম ও বড় বাড়ি শুনে খানিকটা আন্দাজ করেছিলাম। বাবা আমার এখানে আসার কারণ শুনে কিছুটা তথ্য দিয়েছিলেন, আর বলেছিলেন বাকিটা ক্ষুদ্রকাঠি সংলগ্ন রিরপাশা নিবাসী মনমোহন আচার্যর কাছ থেকে জানতে। এর অর্থ আপনি তর্কালঙ্কার মশাইয়ের সন্তান? কি সৌভাগ্য আমার! এতক্ষণ বলেননি কেন? নিশ্চিত না হয়ে বলি কি করে? এখন উনি কেমন আছেন? বয়সজনিত রোগের শিকার, না হলে হয়তো নিজেই আসতেন। এতক্ষণে বুঝলাম আপনি কেন এত বহুমুখী প্রতিভার উত্তরাধিকারী। স্মরণে ছিল না যে উনি চিকিৎসার ব্যাপারেও আগ্রহী ছিলেন। আপনিও তাই। বৃদ্ধের চোখে তখন আবেগের জলধারা। বিপ্রদাসের হাত দুটো চেপে ধরেন আচার্য মশাই, বলেন তার মাথা থেকে অনেক বোঝা নেমে গেল আজ। এইবার শেষ রক্ষা হলে তিনি নিশ্চিন্ত হয়ে মরতে পারেন। বিভূতি বুঝতে পারে অপেক্ষা করা ছাড়া ওর বিশেষ কিছুই করার নেই, তাই মহেন্দ্রর অনুমতি নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলে দিঘির দক্ষিণ দিকে। শুনেছে উত্তর দিকে নাকি রাজার ভগ্ন মূর্তি আছে, একটা প্রাসাদের ধ্বংসস্তূপও আছে। খুব কৌতূহল ছিল দেখার জন্য, কিন্তু আপাতত দক্ষিণ দিকে বেশ কিছুটা হাঁটার পর খেয়াল হয় এদিকটা প্রায় জনমানব শূন্য, কিন্তু একটা আকর্ষণ তাকে থামতে দেয় না। আরও কিছুটা পথ যাবার পর একটা ভগ্নপ্রায় ঘাট চোখে পড়ে। সেদিকে এগিয়ে যেতেই কানে আসে ঘোড়ার পায়ের খুরের শব্দ। অবাক হয়ে সেদিকে দ্রুত পদে এগিয়ে চলে বিভূতি। কিছু দূরে একটা গাছের তলায় কয়েকজন মানুষ বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে প্রশ্ন করে, আচ্ছা, এই জায়গাটার নাম কি গো? কি গো সর্দার, তোমার মতিভ্রম হলো নাকি? রাজার কুড়িপাইকা গ্রামে এসে নাম শুধোচ্ছ? লোকটির কথা শুনে বাকিরাও হাসতে থাকে। বিভূতি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, তোমরা আমাকে চেনো? ও মা, সে কি গো, এটা একখানা কথা হলো? রাজার ভীম সর্দারে চিনব না? তা তুমি দ্বারঘাট থেকে এদিকে এসেছো কেন? না না, আমি ভীম সর্দার নই, তোমাদের কোথাও ভুল হচ্ছে। তাইলে তুমি কে গো? কোনখান থেকে আসছো? আগে আমি কলকাতা শহর থেকে এসেছি। আমার কর্তা ব্যবসায়ী মানুষ, পাঞ্চিঘাটাতে ওনার বজরা বাঁধা আছে। বটে, তা এইদিকে কি মনে করে? আসলে ঘুরে দেখছিলাম, দিঘির পাড় ধরে হাঁটতে হাঁটতে এদিকে এসে পড়েছি।
বেশ অনেকটা দূরে এসে পড়েছ। তা এদিকে কার বাড়িতে উঠেছ? আগে গ্রামের মানুষেরা বলল বড় বাড়িতে যেতে, আপাতত ওখানেই ওনারা আছেন। বুঝলুম। আজ তবে আসি, তবে তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা পাইক। আমরা এখানে জমিদার মহাজন সৌর্য সিংহের পাইক। ও, তিনি কি এখানকার পুরনো জমিদারের বংশধর? না, তিনি এ জমিদারি কিনেছেন কোম্পানির থেকে। ও তাই নাকি? তা বেশ, তাহলে চলি গো। ভালো লাগলো তোমাদের সাথে আলাপ হয়ে। হ্যাঁ, আরও ভালো লাগবে যখন ওনার সঙ্গে দেখা হবে। বিভূতি আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ফেরার পথ ধরে। আপনি তো রপ্ত ব্যবসায়ী, তা হঠাৎ কি মনে করে এদেশে এলেন? এখানে তো ব্যবসার তেমন কোনো ব্যবস্থা নেই। না, ঠিক ব্যবসা সংক্রান্ত নয়। আমি আসলে কতগুলো প্রশ্নের সমাধান করতে এসেছিলাম। আপনি রাজা কন্দর্প নারায়ণ সম্পর্কে কতটা জানেন? আপনি আমার ছেলের বয়সী, তুমি করে বলতে পারি। নিশ্চয়ই, বলুন। আচ্ছা, কলকাতায় কি তোমার পূর্বপুরুষদের আদি বাসস্থান? আগে না, শুনেছি আমাদের পূর্বপুরুষ টাকিতে জমিদার ছিলেন। সেখান থেকে কালক্রমে এই ব্যবসার সাথে যুক্ত হয়ে কলকাতায় বসতি স্থাপন করেছিলেন। আচ্ছা, এমন কিছু আছে যা তোমার বংশের পরিচয় বহন করে? আচার্য মশাইয়ের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। মহেন্দ্র কিছুক্ষণ ইতস্তত করতে থাকে। এতখানি দামি বস্তু এনাকে দেখানো কতটা যুক্তিসঙ্গত। তারপর কিছু একটা ভেবে বলে, আছে, তবে এখানে নয়, আমার বজরায় যেতে হবে আপনাকে। ঠিক আছে, আজ থাক, কাল সকালে দেখব। এখন আমার কাছে কি জানতে চাও বলো? আপনারা বর্তমানে কোন জমিদারের অধীন? পরপর 3টি গ্রাম সহ আরও খানিকটা অংশ পাটের ব্যবসায়ী বীরেন্দ্র সিংহ কিনেছেন ইংরেজ কোম্পানির কাছ থেকে। বর্তমানে তার ছেলে সৌর্য সিংহ আমাদের শাসক। তবে দুশ্চরিত্র, লম্পট বলতে যা বোঝায় তাই। নাতনিকে নিয়ে খুব ভয়ে থাকি। জানি না কখনকার নজরে পড়ে যাব আবার। কয়েক মাস আগে ওনাদের এক পেয়াদা এসে শাসিয়ে গেছে। বলেছিল জমিদার বিয়ে করতে চায় সুবর্ণাকে। তাড়িয়ে দিয়েছিলাম, গলা টিপে মেরে ফেলবো, কিন্তু এত বড় ক্ষতি মেয়েটার করতে পারবো না। কেন জানি না এরপর থেকে ওদের সারা শব্দ পাচ্ছি না। হয়তো আপনার অমত আছে জেনে আর এগোয়নি। কারো মতামতের অপেক্ষা করে না সৌর্য সিংহ। তবু আজও এখানে রাজাকে সবাই দেবতার চোখে দেখে বলে আমার কাছে মতামত জানবার সৌজন্যটুকু দেখিয়েছে। কিন্তু সিদ্ধান্ত সে নিজের ইচ্ছে মতোই নেবে। মহেন্দ্র কি বলা উচিত বুঝতে পারছে না। এমন সময়ে বিভূতি হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে ডাকতে থাকে। মহেন্দ্র দৌড়ে বেরিয়ে যায়। কোনো বড় রকম বিপদ ছাড়া বিভূতি এমনভাবে তো ডাকবে না। কি হয়েছে বিভূতি, এত হাঁপাচ্ছ কেন? কর্তা, শিগগিরই বজরায় চলুন, নোঙর তুলতে হবে। কেন? এই প্রশ্নের উত্তর আমি জানি। মহেন্দ্র চমকে পিছনে তাকায়। মনমোহন আচার্য এবার তার পিছনে এসে দাঁড়ালেন। আচ্ছা বিভূতি, তুমি কোন দিকে গিয়েছিলে বলো তো? আগে কিছু লোক বসেছিল, তারা বলল গ্রামের নাম কুড়ি পাইকা। তোমাকে কিছু জিজ্ঞেস করেছিল? আগে হ্যাঁ, প্রথমে ওরা আমাকে ভীম সর্দার নামে ডাকে। পরে আমি ওদের ভুল ভাঙিয়ে দিতেই ওরা কোথা থেকে আসছি, কার বাড়ি আছি, সঙ্গে কে আছে ইত্যাদি জিজ্ঞাসা করলো। কিন্তু তারপর আমি চলে আসার সময় যখন বললাম ভালো লাগলো দেখা হয়ে, তখনই ওরা বলল জমিদারের সাথে দেখা হলে আরও ভালো লাগবে, বলেই হাসতে লাগলো। ব্যাপারটা আমার সুবিধার লাগছে না। এই ভয়টাই পাচ্ছিলাম ওরা কিছু একটা আন্দাজ করেছে।
এবার একসাথে কন্যা বজরা দুটোই লুট করবে। সর্বনাশ! হ্যাঁ, কি কি হবে তাহলে? তুমি পণ্ডিত মশাইকে নিয়ে দ্রুত বজরার কাছে ফিরে যাও, বজরা খুলে দাও। অসম্ভব, এটা আমার পক্ষে সম্ভব নয়। এটা শুধু আপনার বিপদ নয়, এই ধরনের মানুষ তো সম্পূর্ণ গ্রামের বিপদ। তাছাড়া আপনাদের আমি একলা ছেড়ে যেতে পারবো না। মহেন্দ্র ঠিকই বলেছে, এভাবে আমরা চলে যেতে পারি না। পিছন থেকে বিপ্রদাসের গলা ভেসে আসে। বিভূতি আকুল হয়ে জানতে চায়, কিন্তু আমরা লড়বো কিভাবে? ওদের সাথে অনেক পাইক বড় কান্দাজরা রয়েছে। কাউকে লড়াই করতে হবে না, ওরা আসতে পারবে না। সবাই চমকে পিছনে তাকিয়ে দেখে সুবর্ণা। আজ তার রূপ সম্পূর্ণ ভিন্ন, চোখে মুখে আত্মবিশ্বাস ঝরে পড়ছে। সকলের সামনে এগিয়ে এসে হাত উঁচু করে সে বিভূতিকে বলে, বিভূতি, যাও, বজ্রার পাইকদের বলো তারা যেন বজ্রা রক্ষা করে আর মাছ নদীতে নিয়ে যায়। বলবে এটা আমার নির্দেশ। আর ডিঙি নৌকাগুলো একটু আড়াল করে প্রস্তুত রেখো। এইসব তুই কি বলছিস মা? আচার্য মশাই নাতনির দিকে তাকিয়ে আকুল স্বরে প্রশ্ন করেন। আমি ঠিকই বলছি পণ্ডিত মশাই, আপনি প্রয়োজনীয় পুঁথিপত্র গুছিয়ে নিন। দাদু, তুমিও দ্রুত গুছিয়ে নাও। সুবর্ণার তেজ সবাইকে স্তব্ধ করে দিয়েছে। যন্ত্রচালিতের মতো সবাই তার নির্দেশ মেনে চলে যায়। শুধু মহেন্দ্র একা দাঁড়িয়ে থাকে। সুবর্ণা পিছনে ফিরতেই প্রশ্ন করে, আর আমি, আমার প্রতি কি নির্দেশ? আপনার কোনো নির্দেশের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই কুমার। আপনি জানেন আপনাকে কি করতে হবে। সুবর্ণা চলে গেলে সেদিকে তাকিয়ে মৃদু হাসে মহেন্দ্র। ওদিকে মহেন্দ্রর গোপনে দেওয়া নির্দেশ অনুযায়ী 3 জন পাইক সহ বজরা মাঝ নদীতে চলে যায়। 2 জন পাইক ও মাঝি নিয়ে 2টি নৌকা ঘাটের থেকে একটু দূরে ভাসতে থাকে। বাকি 10 জনকে নিয়ে বিভূতি খুব গোপনে রওনা দেয় বড় বাড়ির উদ্দেশ্যে। সঙ্গে 4টে গাদা বন্দুক, তলোয়ার, বর্ষা আর লাঠি। খুব দ্রুত পদে তারা বড় বাড়ির পিছন দিকে যখন হাজির হয় তখন রাত নেমেছে। মহেন্দ্র বাড়ির আলোগুলো নিভিয়ে দিতে বলে। শুধুমাত্র একটা প্রদীপ পিছনের বারান্দাতে রাখা হয়, যাতে সকলে ঠিকমতো বেরিয়ে যেতে পারে। আচার্য মশাই আর বিপ্রদাসকে তাদের পুঁথিপত্র ও দরকারি কাগজ সহ বোঁচকা 2টি দেওয়া হয়েছে। পাইক 2 জন ওদের পাহারা দিয়ে নিয়ে যাবে। বাকি জামা কাপড় সহ তোরঙ্গটি বিভূতি মাথায় তুলে নেয়। বিপ্রদাসের হাতে একটা লম্বা শক্ত লাঠি। বেরোনোর আগে মহেন্দ্রর কাছে এসে দাঁড়ায় বিপ্রদাস, বলে, কিছুক্ষণ সামলাও, আমি ওদের পৌঁছে দিয়েই চলে আসবো বন্ধু। মহেন্দ্র বিপ্রদাসের কাঁধে হাত রাখে, বলে, রাজ রক্ত বইছে শরীরে, হার মেনে নেব ওই বেনিয়ার কাছে? বিপ্রদাস একটু হেসে ওঠে। তোমার মধ্যে এখন বেনিয়ার ছোঁয়াও আছে বন্ধু, আর সেখানেই ভয়। ঠিকই বলেছ। বর্তমানে বেশিরভাগই রাজ ব্যবসায়ী। তাতে ব্যবসার রাজত্ব বাড়ানোর ইচ্ছা কতটা জানি না, তবে রাজত্ব নিয়ে ব্যবসা করবার 16 আনা শক্ত আছে। বিপ্রদাস হেসে মাথা নেড়ে এগিয়ে যায়। মহেন্দ্র সকলকে রওনা করিয়ে দিয়ে 3টি দরজার পাশে একজন বন্দুক ও একজন বর্ষাধারী সহ 2 জন করে পাইক মোতায়েন করে। আর 2 জন বর্ষাধারী পাইক নিয়ে ভেতরে আসলে চমকে উঠে দেখে দাঁড়িয়ে আছে সুবর্ণা। পাইকদের বাইরে দাঁড়াতে বলে মহেন্দ্র এগিয়ে আসে। তুমি যাওনি? আপনাকে আপনাকে এভাবে একলা ফেলে আমি কোথাও যাব না, কোথাও না। আমার দিকে তাকাও সুবর্ণা। মুখ তোলে সুবর্ণা, 2 চোখে জল তার। মহেন্দ্র এগিয়ে আসে সুবর্ণার দিকে, 2 হাতের মধ্যে মুখটা ধরে ধীরে ধীরে বলে, আমায় বিশ্বাস করো না, তবে কর্তব্য পালন করতে দাও। তুমি যে আমার শক্তি, আমার অহংকার, এ
ক্ষতি হলে তোমার কুমার শেষ হয়ে যাবে। সুবর্ণা চোখ তুলে তাকায় তার কুমারের দিকে। তাড়াতাড়ি মহেন্দ্রর মুখে হাত চাপা দেয় সুবর্ণা। আমি কিন্তু অপেক্ষা করব, তাড়াতাড়ি আসবেন। অবশ্যই, আসতে যে আমাকে হবেই। বাবাকে দেখাতে হবে যে এত দূর থেকে কেমন কোহিনূর খুঁজে এনেছি। মাথা নিচু করে সুবর্ণা আস্তে আস্তে পিছন ফিরে বেরিয়ে যায় ঘর থেকে। রাজরমণী সে, রাজকার্যে বাধা দান করতে সে অভ্যস্ত নয়। মহেন্দ্র ওদের রওনা করিয়ে দিয়ে নিজে প্রস্তুত হয়, হাতে বন্দুক আর কোমরে তলোয়ার নিয়ে। নিস্তব্ধ রাত নামে সেদিন রিরপাশা গ্রামে। দীর্ঘ সময় অপেক্ষার পর গভীর রাতে বেশ কয়েকটি ঘোড়ার খুরের আওয়াজ ভেসে আসে। ধীরে ধীরে আওয়াজ সদর দরজার সামনে এসে দাঁড়ায়। মহেন্দ্র জানলার ফাঁক দিয়ে দেখে একজন দীর্ঘদেহী পুরুষ ঘোড়া থেকে নেমে এগিয়ে আসছে দরজার দিকে। সঙ্গে প্রায় 10 জন সশস্ত্র পাইক। দরজার কাছে এসে গম্ভীর গলায় আচার্য মশাইকে ডাকতে থাকে সে। কোনো রকম সাড়া শব্দ না পেয়ে শেষ পর্যন্ত হুমকি দেয় দরজা ভেঙে নাতনিকে তুলে নিয়ে যাবে তারা। দরজার কাছাকাছি আসতেই পাইকদের বন্দুক গর্জন করে ওঠে। প্রথমে চমকে খানিকটা সরে গেলেও এরপর ওরাও দ্বিগুণ বেগে আক্রমণ করে। সামনাসামনি লড়াইয়ে বন্দুক আর অভিজ্ঞতার জোরে জমিদারের পাইকদের মেরে হাঁটিয়ে দেয় মহেন্দ্রর দল। দুজন পাইক নিয়ে কোনো রকম পালাবার সময়ে সর্দার শাসিয়ে যায়, আবার আসবে তারা। এদিকে মহেন্দ্র বেশ জখম হয়েছে সর্দারের তলোয়ারের আঘাতে। বিপ্রদাস ওদের নিয়ে বজরায় পৌঁছে গেছে নিশ্চয়ই এতক্ষণ। এবার মহেন্দ্র ও আহত পাইকদের নিয়ে ওদের ফেলে যাওয়া ঘোড়ার পিঠে চড়ে রওনা দেয় বাকিরা। বজরায় ফিরতেই বিভূতি আর বিপ্রদাস দৌড়ে এসে মহেন্দ্রকে ধরে। বাকি পাইকদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বৈদ্যরাজ তৎক্ষণাৎ চিকিৎসার জন্য মহেন্দ্রকে নিয়ে বজরার নিজস্ব কক্ষে চলে যান। বাম কাঁধে চোট লেগেছে। উপযুক্ত ঔষধ দিয়ে বেঁধে দেন সেই ক্ষতস্থান। তারপর বিশ্রাম নিতে বলেন। কিন্তু মহেন্দ্রর এখনো অনেক কাজ বাকি। কোনো রকমে বৈদ্যরাজকে বুঝিয়ে বিপ্রদাসকে ডাকতে বলে। আজ রাত তার কাছে খুবই মূল্যবান। বিপ্রদাস এসে মহেন্দ্রর কাছে বসে। বন্ধু, আচার্যমশাই বেশ উতলা হয়ে উঠেছেন। আসলে নাতনিকে নিয়ে অচেনা মানুষের সাথে অচেনা জায়গায় যেতে উনি বেশ চিন্তিত হয়ে পড়েছেন। মহেন্দ্র প্রত্যুত্তরে একটু হাসে। বন্ধু, তুমি বরং ওনাকে নিয়ে এসো। আর সুবর্ণা, সেও যে বড় উতলা হয়ে পড়েছে তোমার আঘাতের কথা শুনে। তার সাথে পরে কথা বলবো। বেশ, তবে আমি নিয়ে আসি ওনাকে। কিছুক্ষণ পর আচার্য মশাইকে নিয়ে বিপ্রদাস আসে মহেন্দ্রর কাছে। এখন কেমন বোধ করছো কুমার? আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে আমি রাজার বংশধর? কোনো প্রমাণ না থাকলেও মন বলছে তুমি সে, যার পথ চেয়ে বসে আছি আমার সুবর্ণা মাকে নিয়ে। কিন্তু রাজা কন্দর্পনারায়ণ জাতিতে কায়স্থ ছিলেন, পৈতৃক পদবী বসু। পরবর্তীকালে মাতামহর রাজ্য লাভ করে রায় পদবীটাও আপন করে নিয়েছিলেন। কিন্তু আপনি ব্রাহ্মণ। রাজার কোনো জাতি হয় না। তার জাতি থাকলে নিরপেক্ষ শাসন হবে কেমন করে? রাজা শুধুই রাজা। মহেন্দ্র মৃদু হেসে কিছুক্ষণ পর মনমোহন আচার্যকে বলেন, আপনাকে আর কোনো দ্বিধায় রাখবো না, আসুন আমার সাথে। বিপ্রদাস ও মনমোহনকে সাথে করে কোষাঘরে গিয়ে বিপ্রদাসকে বাক্সের পিছনে লুকোনো কুলুঙ্গি থেকে বাক্সটি আনতে বলে। বিস্মিত বিপ্রদাস মহেন্দ্রর কথা অনুযায়ী বাক্সটি আনলে মহেন্দ্র সেটা খুলে ধরতেই চন্দ্রহারটি বেরিয়ে আসে। আচার্য মশাই বিস্ফারিত দৃষ্টিতে সেটির দিকে তাকিয়ে থাকেন। এরপর একটি আতস কাঁচ হাতে নিয়ে চুনির নিচটা দেখতেই সুবর্ণা নামটা দেখে চমকে ওঠে মনমোহন ও বিপ্রদাস। বিপ্রদাসের মনে পড়ে খেতে বসে সুবর্ণার নাম শুনে মহেন্দ্রর চমকে ওঠা।
অপর পাশে আতস কাঁচটি রাখতেই কন্দর্প নারায়ণ দেখা যায়। মনমোহনের কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। মহেন্দ্রর হাত ধরে তিনি বলেন, বুঝেছি, তুমি রাজা কন্দর্প নারায়ণের দ্বিতীয় পুত্র রাঘবেন্দ্র রায়ের বংশধর। বৈবাহিক সূত্রে সে টাকির জমিদারি লাভ করেছিল, তবে নিজের উপাধি সে বসু বলতো। হ্যাঁ জানি, আমি বংশপঞ্জিকাতে দেখেছি, কিন্তু আপনার নিশ্চিত হওয়া জরুরি ছিল, তাই বলিনি। বিস্মিত বিপ্রদাস মহেন্দ্রর দিকে তাকিয়ে থাকে। তাহলে সত্যি তুমি রাজা কন্দর্প নারায়ণের বংশধর? আর তুমি আমার নবনিযুক্ত মন্ত্রী। শ্মশান থেকে রাজোদ্ধার পর্যন্ত বিনা শর্তে বিনা স্বার্থে যা সাহচর্য পেলাম, সেই প্রকৃত হিতৈষী পরম বন্ধু। তোমাকে ছাড়া যে আমার আর চলবে না বন্ধু। কিন্তু আমাকে যে ফিরতে হবে, বৃদ্ধ অশক্ত বাবা বসে আছেন আমার আশায়। নিশ্চয়ই, তবে বিবাহের পর। এখন তুমি একটা চিঠি লিখে দিয়ে ওনাকে সব কথা জানাও, আমি পাঠাবার ব্যবস্থা করছি। বেশ, তাই হোক, শেষটুকু আর অপূর্ণ থাকে কেন? বিপ্রদাস হেসে ওঠে। এবার আচার্য মশাইয়ের দিকে তাকিয়ে মহেন্দ্র বলে, আপনার অনুমতি থাকলে আমি সুবর্ণার সাথে একবার কথা বলতে চাই। বিপ্রদাস ও মনমোহন নিজেদের কাজে চলে যায়। মহেন্দ্র একা দাঁড়িয়ে থাকে আকাশের দিকে তাকিয়ে। কিছুক্ষণ পর একটি নরম পায়ের শব্দ পায়। পিছনে না ফিরলেও বুঝতে পারে কে এসেছে। মৃদু স্বরে সুবর্ণা প্রশ্ন করে, আমাকে ডেকেছিলেন? অসুস্থ কুমারকে বুঝি না ডাকলে দেখতে আসতে নেই? আপনি ব্যস্ত ছিলেন যে। কেন? তোমার অধিকারে তুমি আসবে। আপনি তো সেই অধিকার আমায় দেননি। সত্যি কি তাই? আমার উপর সব অধিকার তোমার আছে বর্ণা। নতুন নামে অভিষিক্তা সুবর্ণা আবেগ ভরা দৃষ্টিতে মহেন্দ্রর দিকে তাকায়। চোখ পড়ে আঘাতের দিকে। বড্ড বড্ড কষ্ট পেতে হলো আপনাকে। মহেন্দ্র মৃদু হেসে কাছে টেনে নেয় তার বর্ণাকে। খানের কাছে মুখ এনে বলে, কষ্ট না করলে তোমায় যে পাওয়া যায় না, সেটা আমি জানি। সুবর্ণা ধীরে ধীরে মাথা রাখে মহেন্দ্রর বুকে। নিস্তব্ধ রাত্রির চাঁদের আলোকে সাক্ষী রেখে মিলন হয় দুটি তৃষিত প্রাণের। ভোরের সূর্য এই মিলনকে একটু সময় দিতে দেরি করে উঠবে কিনা সেটা বিধাতা পুরুষই জানেন। কন্দর্প নারায়ণের দ্বিতীয় পুত্রের বংশধর রত্ন ব্যবসায়ী ছিলেন কিনা জানি না, তবে বৈবাহিক সূত্রে টাকির জমিদারি লাভ করেছিলেন তা সত্য। সময়ের দাবি মেনে তাকে ব্যবসায়ী দেখানো হয়েছে। শুনছিলেন আজকের গল্প, গার্গী আচার্যের লেখা চন্দ্রদ্বীপের চন্দ্রহার। কমেন্ট বক্সে লিখে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। ভবিষ্যতে আমাদের থেকে আপনারা কি ধরনের গল্প আশা করেন সেটাও জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাহিত্য সমাহারকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরছি আবার একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।